আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো সবাই নিশ্চয়ই জানো তোমাদের আমাদের সবার প্রিয় একজন শিক্ষক মহোদয় জনাব মাওলানা ওসমান গনি সাহেব গত পরশু রোববারে উনি স্ট্রোক করে কী করেছেন, ইন্তেকাল করেছেন। আমরা সবাই ওনার প্রতি শোকাবহ। আমরা আমাদের একজন প্রিয় শিক্ষককে হারিয়েছি। সবাই যে যেখানে আসি তার জন্য আমরা ওনার জন্য ওনার রুহের মাগফিরাতের জন্য আমরা কী করব, দোয়া করব। সবাই ওনাকে বেহেশতবাসী হওয়ার জন্য দোয়া করব, সেটা সবার কাছে জানিয়ে রাখলাম। তো আজকে অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে। বাংলা প্রথম পত্র একটি প্রবন্ধ নিয়ে তোমাদের সামনে এসেছি। তো আশা করি তোমরা যে যেখানে আছো সেখান থেকেই এই বই দেখে ক্লাস ফলো করছো, ক্লাস দেখছো। সবাই নিশ্চয়ই বইপত্র নিয়ে আছো। তো আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাস দেখবে এবং বইয়ের সাথে মিল করে পড়াশোনাকে বেগবান রাখবে। তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আচ্ছা, তো চলো ক্লাসে চলে যায়। আমরা সবাই জানি আমরা সবাই কি করি, বিভিন্ন কাজকর্ম করি, আর কাজের ফাঁকে আমরা কি করি, বিদ্যা শিক্ষা অর্জন করি, পড়াশোনা করি। কেমন? এখন আমাদের পড়াশোনাটাই হচ্ছে মেন কাজ। যেহেতু শিক্ষাকালীন সময়ে আমাদের পড়াশোনাটাই মেন কাজ। যখন আমরা শিক্ষাক্ষেত্র থেকে বেরিয়ে পড়বো তখন কর্মক্ষেত্রে, তখন আমরা কর্মটাই আমাদের কি হয়ে যাবে, মেন কাজ হয়ে যাবে। আর আমরা এই পড়াশোনাটা কিসের মাধ্যমে, বিভিন্ন শিক্ষকের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যায়। আর বইয়ের সহযোগিতা নিয়ে, কিসের সহযোগিতা নিয়ে? বইয়ের সহযোগিতা নিয়ে। তাহলে আমরা বইয়ের সহযোগিতা নিয়ে কি করি, পড়াশোনাকে বেগবান রাখি। তাহলে চলো আজকে আমরা বাংলা প্রথম পত্রের বই পড়া প্রবণতা নিয়ে কি করি, আলোচনা করি। বই পড়া। আচ্ছা, তাহলে বই পড়া প্রবন্ধটি লিখেছেন প্রমথ চৌধুরী। কে লিখেছেন? প্রমথ চৌধুরী। আচ্ছা, তাহলে বই পড়া প্রবন্ধ লিখেছেন লেখক প্রমথ চৌধুরী, যিনি বাংলা ভাষা রীতি প্রবর্তনে অশেষ ভূমিকা রাখেন। আর সেই প্রথমে আমরা প্রমথ চৌধুরীর একটু পরিচিতি সম্পর্কে জেনে নিব। তারপর আমরা বইয়ের মূল পাঠে যাব, সেখান থেকে আমরা শব্দার্থ শিখব, পাঠের অংশ বিশেষ বুঝে নেওয়ার চেষ্টা করব সরল পাঠের মাধ্যমে। তাহলে প্রথমত চলে যাই আমরা কিছু বিপকারের মাধ্যমে। চলো প্রমথ চৌধুরীর জন্মসালটা আমরা কি হয়ে নিই, একটু পরিষ্কার হয়ে নিই। আচ্ছা, তোমরা সবাই কি দেখা যাচ্ছে? আচ্ছা, নিশ্চয়ই দেখা যাবে। এই দেখো প্রমথ চৌধুরীর জন্ম। কেমন? প্রথমে আমরা পড়বো কি, প্রমথ চৌধুরীর জন্ম। সবাই বলতে পারো? বলতে না পারলে কোনো অসুবিধা নেই, আমরা সেটা অন্য পেটে দেখে নেব। 1868 সালের 7ই আগস্ট যশোরে। তাহলে প্রমথ চৌধুরী কোথায় জন্মগ্রহণ করে? 1868 সালের কোথায়? 7ই আগস্ট যশোরে উনি কি করেছিলেন? জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, এরপরে আসলো তার একটা কি ছিল? ছদ্মনাম ছিল। প্রমথ চৌধুরীর একটি ছদ্মনাম আছে। কেমন? ছদ্মনাম মানে ছান্দসিক একটা নাম আর কি, যে নামে সবাই একটা কবির একটা আলাদা একটা কি থাকে, আলাদা উপাধি থাকে। সেটা হচ্ছে কি ওনার ছদ্মনাম। প্রমথ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল। আচ্ছা, তাহলে আমরা প্রমথ চৌধুরীর ছদ্মনামটা জানলাম, বীরবল। আচ্ছা, প্রমথ চৌধুরী বীরবল নামে আমাদের সবার কাছে ছদ্মবাসী। এরপর সম্পাদিত ভাষারীতি প্রবর্তনে ভূমিকা রাখে কিসের মাধ্যমে? একটা সবুজ পত্র, এই প্রকাশনের মাধ্যমে উনি কী রাখে, সম্পাদিত ভাষারীতি প্রবর্তনে কী রাখে, ভূমিকা রাখেন। কে? প্রমথ চৌধুরী। আচ্ছা, প্রমথ চৌধুরী উল্লেখযোগ্য। প্রমথ চৌধুরী আমাদের জন্য অনেকগুলো গ্রন্থ লিখেছেন। সবগুলো গ্রন্থ এই বইয়ের মধ্যে তোমাদের কি লিপিবদ্ধ নেই। আমরা আরও ডিপলি ভবিষ্যতে যখন আরও বই পড়বো, ওনার বিভিন্ন উপন্যাস পড়বো, তখন আমরা জানতে পারবো তার কি 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 বই রয়েছে। তবে আমাদের এই বইয়ে যা আছে
সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে বীরবলের হালকাতা, তারপরে রায়তের কথা, তারপরে ইয়ারি কথা, তারপরে আছে আহুতি, এরপরে আছে প্রবন্ধ সংগ্রহ, এরপরে আছে নীল লোহিত, তারপরে আছে কি আছে সনেট 50, তারপরে আছে পদচারণ, তারপরে কি আছে পদচারণ। তাহলে দেখো উল্লেখযোগ্য বীরবলের হালকাতা, রায়তের কথা আমরা একটু দেখে নিতে পারি। বীরবলের হালকাতা, রায়তের কথা, চারিয়ারি কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নীল লোহিত, এরপরে আছে সনেট 50 এবং পদাচরণ এবং কি পদচারণ। আচ্ছা, তাহলে এই যে তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো রয়েছে, আমরা কি বইগুলোর সম্পর্কে আগে থেকে জানতাম? কি কি বই উনি লিপিবদ্ধ করেছেন, বাংলা ভাষাকে সমৃদ্ধি করার জন্য ইনি কী করেছেন তা তো আমরা জানতাম না। যদি আমরা ওনার পরিচিতিটা বই আরও একটু সুন্দর করে পড়ে নিই, তাহলে হয়তো দেখা যাবে আমরা আরও একটু বেশি কী করতে পেরেছি, আয়ত্ত করতে পেরেছি। আমরা একটু ছোট্ট করে তাহলে একটু বইয়ে পড়ে নিই। দেখো, প্রমথ চৌধুরী 7 আগস্ট 1868 সালে যশোরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার হরিপুর গ্রামে। তার শিক্ষা জীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ। তিনি 1890 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে MA ডিগ্রি লাভ করেন। পরে ব্যারিস্টারির জন্য তিনি কোথায় গিয়েছিলেন? বিলেত গিয়েছিলেন। বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এবং পরে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল, কি বলেছিলাম? বীরবল। তাহলে সাহিত্যিক ছদ্মনাম কি ছিল? বীরবল। আচ্ছা, তার সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। বস্তুত তারই নেতৃত্বে বাংলা সাহিত্য নতুন গদ্য দ্বারা সূচিত হয়। তাহলে প্রমথ চৌধুরীর সহায়তায় বাংলা গদ্য সাহিত্যে কি হয়? নতুন গদ্য দ্বারা কি হয়? সূচিত হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থ হয়েছে বীরবলের হালকাতা, রায়তের কথা, চারিয়ারি কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নীল লোহিত, সনেট 50, পদচারণ ইত্যাদি উল্লেখযোগ্য। এগুলো আমি তোমাদেরকে একটু আগেও বলেছি, আবারও একটু বইয়ের মাধ্যমে তোমাদের কি করে দিলাম, সহজ করে দিলাম। আমরা যখন লিপটেড আকারে শিখবো আসলে পড়াগুলো, তখন আমাদের কাছে মনে হয় যেন একটু বেশি মনে থাকে, সেই কারণে এই ব্যবস্থাটা করা। কেমন? সর্বশেষ দেখা যায় প্রমথ চৌধুরী কত সালে উনি মৃত্যুবরণ করেছিলেন? দেখো 1946 সালে। কত সালে? 1946 সালের 2রা সেপ্টেম্বর। 1946 সালের 2রা সেপ্টেম্বর প্রমথ চৌধুরী কি করেছিলেন? মৃত্যুবরণ করেছিলেন। তাহলে চলো, উনি আমাদের জন্য যে প্রবন্ধটা আমাদের কাছে লিপিবদ্ধ করে গেছেন, যেটা আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উনি পাঠ্যক্রমে কি লিখে গেছেন, সেটা হচ্ছে কি বই পড়া। আমরা একটু বই পড়ার সামান্য একটু সরল পাঠে চলে যাই, তারপর আমরা বোর্ডে চলে যাব। সরল পাঠে আমরা প্রথমে দেখতে পাই, বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি। কি বলেছেন লেখক? বলছে বই পড়া যদিও মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হয়, কিন্তু আমি এটাকে শখ করে পড়ার জন্য কি দিই না। কারণ আমরা বাঙালি তো জাতি, আমরা তো সবসময় নিজের ষোলনাটাই বুঝি। কেমন? প্রথমত সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, কেননা আমরা জাতি হিসেবে শৌখিন নই। আমরা বই পড়ে যে নিজের শৌখিনতাকে ফুটিয়ে তুলব, এ ধরনের মানসিকতা বাঙালিদের নেই। কে বলেছেন এটা? লেখক বলেছেন। দ্বিতীয়ত অনেকে তা কুপরামর্শ মনে করবেন। হ্যাঁ, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নই। আমাদের এই রোগ, শোক, দুঃখ, দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকে সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম মনে হবে। আচ্ছা, আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্ভাবক। মানে কি বললো? আমরা রস, একটা যে রস থাকে, একটা যে শৌখিনতা থাকে, সেটা গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত নই। আমরা চাই যে পড়াশোনা করে, শিক্ষা করে কেমনে আমরা কি করব, অর্থ উপার্জন করব, সেদিকে আমরা সবাই কি থাকি? দাবিত
দেখে আমাদের বিশ্বাস ছিল আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে কি শিক্ষা। এ আশা সম্ভবত দুরাশা, কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারি না, কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাইনি। শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি, এবং যিনি যাই বলুক সাহিত্যচর্চার যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, সাহিত্য চর্চা যদি তুমি না করো তাহলে শিক্ষার আস্বাদন তুমি কখনোই কী করতে পারবে না, গ্রহণ করতে পারবে না। সেজন্য তোমাকে কী করতে হবে, সাহিত্য চর্চা করতে হবে। একমাত্র সাহিত্য চর্চা করতে হলে আমাদেরকে কোথায় যেতে হবে, বইয়ে যেতে হবে। বই তো সাহিত্য চর্চার মূল কি ফটো। আচ্ছা, লোকে যে তা সন্দেহ করে তার কারণে শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, মানে গণতন্ত্র সাহিত্যের সার্থকতা কি বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সম্মান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে সকলের হতে চায় বড় মানুষ। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি। গুণগুলো আমরা কি করে নিই, গ্রহণ করে নিই, দোষগুলোই আমরা সাদরে কি করেছি, গ্রহণ করেছি। এর কারণ স্পষ্ট, ব্যাধি সংক্রামক নয়, স্বাস্থ্য নয়। আমাদের শিক্ষিত সমাজের লুলুপ দৃষ্টি আজ অর্থের উপরেই পড়ে আছে। আচ্ছা, এই যে দেখো পড়লাম, প্রমোদ চৌধুরী বলেছেন বই পড়াকে আমরা শখ হিসেবে কাউকে গ্রহণ করার জন্য আমরা পরামর্শ দিই না, কারণ সেটাকে কখনো কেউ শখ হিসেবে, কারণ আমার বাঙালি জাতি হিসেবে শৌখিন হলেও আমরা ওদিক দিয়ে কি নয়, শৌখিন নয়। আমরা সবসময় শুধু চিন্তা করি এই বইটা পড়লে আমার কত টাকা লাভ হবে বা আমি কি পরিমাণ অর্থ উপার্জন করতে পারবো। আসলে তো এমনটি নয়, বই পড়লে শুধু মনের খোরাকটাই না, সাথে সাথে অর্থের খোরাকও মেটাতে হবে। এই ধরনের চিন্তা ভাবনাটা আমাদের মাথায় কি হয়ে আছে, সেট হয়ে আছে। এই কারণে আমরা সবসময় ওই যে খারাপ গুণগুলো সবসময় নিজে কী করেছি, অ্যাকসেপ্ট করেছি, ভালো গুণগুলোকে সবসময় আমরা কী করেছি, ডিটাচে রেখেছি। আচ্ছা, সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নয়, কেননা তাতে ব্যবসার কোনো সুযোগ নেই। সুজার মানে কি, সুযোগ, মানে আমরা অর্থ উপার্জন করার জন্য আমরা কি কি দরকার সব কিনবো, কিন্তু আমাদের সাহিত্য চর্চা করার জন্য আমরা একটা বই কিনবো না। নজির না আউড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তা জানায় কথা, কিন্তু যে কথা জজে শুনে না তার যে কোনো মূল্য নেই। এইটাই হচ্ছে পেশাদারদের মহাপ্রাণ। কেমন? আচ্ছা, আমরা আসলে দেখো পুরো গল্পটা একদিনে পড়তে পারবো না। আমার অন্যান্য ক্লাসের শিক্ষার্থীরাও হয়তো বড়দের ক্লাস দেখলে বললো ম্যাডাম তো আমাদেরকে একটা গল্প পড়িয়েছেন, সেখানে একটা ক্লাস নিয়েছেন, আমরা পর্যায়ক্রমে বাকি ক্লাসগুলোও দেবো। সেটার সাথে একটা অন্তত দুটো দিন একটা গল্পের সাথে আমি সময় দিতে চাচ্ছি। তো আজকে আমি এই শর্ট পার্টে এতটুকুই রইলাম। তোমরা বাকি শর্ট পার্টে তোমরা নিজেরাও একটু পড়বে, পরের দিন দেখা যাবে আমি পরের অংশটার সাথে শর্ট পার্ট দিয়ে তোমাদের এই রিডিং যে বিষয়বস্তু আছে সেটা একটু তুলে ধরবো। হ্যাঁ, তাহলে এই দেখেন এখানে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো লেখক আমাদের কাছে বোধগম্য করার জন্য সেগুলো অর্থ কী করেছেন আমাদের কাছে তুলে ধরেছেন। আমরা পাঠের শেষাংশে কিছু শব্দার্থ দেখতে পাই, সেগুলো একটু মনে করো আজকে আমরা বইয়ের সাহায্যে পড়ে নেওয়ার কী করবো, চেষ্টা করব। আচ্ছা, আমি প্রথমে এখানে লিখেছি, দেখো প্রথমে লিখেছি কি শৌখিন। আচ্ছা, শৌখিন অর্থ কি হতে পারে, রুচিবান। শৌখিন অর্থ কি হতে পারে, রুচিবান। যাদের ফুরফুরে মনের অধিকারীরা সাধারণত এই শৌখিন হয়ে থাকে। কেমন? আচ্ছা, এরপরে আছে উদ্বাহু, মানে হচ্ছে ঊর্ধ্ববাহু। ঊর্ধ্ববাহু সেটা কেমন কথা, সবসময় আমরা হ্যাঁ কি করতে থাকি, উপরে আমাদের চাহিদাটা সবসময় সামনের দিকে, যেটাকে আমরা কি বলি ঊর্ধ্ববাহু বলি। কেমন? সেটাকে সবসময় কি উদ্বাহু, আমরা সবসময় সামনের দিকে তাকিয়ে থাকি, কি হবে সামনে, এটা কি লাভবান হবে, এইটাই। কেমন? ডেমোক্রেসি সেটা আমরা আগে থেকেই জানি, গণতন্ত্র। কেমন? এই যে আমাদের সরকার গণতান্ত্রিক সরকার না, বাংলাদেশ সরকার কি সরকার, গণতান্ত্রিক সরকার। আচ্ছা,
এরপরে আছে সন্দিহান। সন্দিহান মানে কি? সন্দেহযুক্ত। সন্দেহযুক্ত সেটা আমরা বুঝি কাকে আমরা যখন কি করি, সন্দেহ করি, মানে আমাদের মনের সন্দেহ। এখানে লেখক আসলে ওই যে আমরা যে চিন্তা করি আমরা সাহিত্য গ্রহণ করলে আমাদের কি হবে না, আমাদের কোনো লাভ হবে না, আমরা মনে করি সেটা দিয়ে আমরা কোনো অর্থ উপার্জন করতে পারি। এই যে মনের যে একটা সন্দিহান বা প্রভাব বিস্তার করে সেটাকেই সন্দিহান বলেছেন। আচ্ছা, এরপরে আছে সুসার, মানে হচ্ছে সুযোগ। সুসার মানে কি বলো? সুযোগে যেগুলো নতুন, কেমন সুসার সুযোগ বা সুবিধা, প্রাচুর্যতা হতে পারে, কেমন সুবিধা হতে পারে, প্রাচুর্যতা হতে পারে, সচ্ছলতা হতে পারে। কি হতে পারে? সচ্ছলতা হতে পারে, সচ্ছলতা আরো প্রাচুর্য হতে পারে। কেমন আমরা যে শব্দগুলো সহজ সেগুলো আমরা একটু মনে রাখার কি করব, চেষ্টা করব। আচ্ছা, যিনি বিচার করেন আমরা তাকে কি বলে থাকি? জজ বলে থাকি। আচ্ছা, কেমন জজ, তার আরেক নাম হচ্ছে বিচারক। খুবই মূল্যবান একজন ব্যক্তি, কেমন বর্তমান সাময়িক সময়ে তার গুরুত্বপূর্ণ কি রয়েছে? ভূমিকা রয়েছে। আচ্ছা, এরপরে আছে আবহমান কাল। কি কাল? আবহমান কাল মানে চিরকাল। আবহমান কাল মানে কি? চিরকাল। আবহমান কাল মানে কি? চিরকাল। আচ্ছা, এরপরে কি হতে পারে? সল্লাসে হতে পারে। সল্লাসে মানে কি হতে পারে? সল্লাসে মানে হলো আনন্দে। আমি নিচে করে লিখছি, তোমরা অবশ্য বইয়ের সাথে মিলিয়ে নিলে অসুবিধা হবে না। আনন্দে। সল্লাসে মানে কি? আনন্দে। কেমন স্বশিক্ষিত। আমি একটা শব্দ লিখছি এখানে, হ্যাঁ, স্বশিক্ষিত। স্বশিক্ষিত মানে কি হতে পারে? নিজে নিজে শিক্ষিত। কি হতে পারে? নিজে নিজে শিক্ষিত। সেটা কেমন কথা? নিজে নিজে শিক্ষিত, স্বজ্ঞানের অধিকারী। সেটাকে আমরা কি বলবো? স্বশিক্ষিত বলবো। তাহলে দেখো আরো শব্দ তো রয়েছে, হ্যাঁ, কেমন আরো কিছু শব্দ তো রয়েছে। আমরা এটা একটু পর পর আরো ফাঁকি দিয়ে হয়তো আমি লিখে দিব, সেটার সাথে সাথে যাতে তোমাদের কি হয়, সুবিধে হয়। এখানেও দিতে পারি আমি চাইলে, কেমন ফাঁকে দিয়ে দিতে পারি। আর একটু যদি লেখা অবশ্যই বুঝতে পারবে। প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন মানে কি হতে পারে? গোপন। কেমন প্রচ্ছন্ন মানে কি? গোপন। আচ্ছা, আরো একটা শব্দ আমি এখানে লিখতে চাই, তোমরা অবশ্যই বুঝতে পারবে, সেটা হচ্ছে জীর্ণ। জীর্ণ মানে কি হতে পারে? হজম। জীর্ণ মানে কি? হজম, পেট ভরানো আর কি। আমরা বলি না খাওয়া দাওয়া যখন কি একেবারে তৃপ্তি সহকারে খাই সেটাকে আমরা কি বলি? জীর্ণ। হজম, হ্যাঁ, হজম বা অথবা কি হতে পারে? পেট ভরানো হতে পারে। কি হতে পারে? হজম। আচ্ছা, গতাসমিত। গলাৎকরণ মানে গিলে ফেলা। কোথায় লিখতে পারি? এখানেও লিখতে পারি আমরা চাইলে, কেমন এখানে লিখতে পারি গলাৎকরণ। গলাৎকরণ মানে হলো গিলে ফেলা। সেটা কিরকম? ভাত পানি গিলে ফেলা নাকি বিদ্যা শিক্ষা গিলে ফেলা? সেটা কি গিলে ফেলা? ওই যে বিদ্যা শিক্ষা গিলে ফেলা, জাস্ট আমরা কি করছি? হজম মানে একেবারে শুধু ঢুকাচ্ছি মানে গ্রহণ করছি, সেটার একটা সঠিক ব্যবহারের মধ্যে আমরা কি করছি না, নিজেরা থাকছি না। সেটাকে কি বলা হয়? গলাৎকরণ বলা হয়। আচ্ছা, আরেকটা সহজ, কারদানি মানে বাহাদুরি। কি হতে পারে? কারদানি মানে কি? বাহাদুরি। কারদানি মানে কি হতে পারে? বাহাদুরি। সেটা কেমন? চাটুকারিতা। বাহাদুরি মানে তো আমরা বুঝি কেমন? নিজেকে হাম্বড়া মনে করা। নিজে কি মনে করা? হাম্বড়া মানে একটা কিছু মনে করা। কেমন আরো আসলে আর বেশি তেমন একটা বেশি শব্দার্থ নেই। আর একটু শব্দার্থ আছে দাতা কর্ণ, মানে হচ্ছে দানের জন্য প্রবাদ তুল্য মানুষ। কেতাবি, কেতাব অনুসরণ করে চলে যারা আর কি। কেতাবি মানে কিতাব জাস্ট বই ফলো করে। এই সমসাময়িক মানে আমাদের পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে যারা কি থাকে না, হ্যাঁ, সেটাই হচ্ছে কেতাবি।
তাহলে আমরা দেখো, স্বশিক্ষিত মানে হলো নিজে নিজে শিক্ষিত, শৌখিনত্ব রুচিবান, উদ্বাহত উদ্যবাহ, কারদানি মানে বাহাদুরি, ডেমোক্রেসি মানে হলো গণতন্ত্র, প্রচ্ছন্ন মানে হচ্ছে গোপন। আচ্ছা, তারপর আছে সন্দিহান মানে সন্দেহযুক্ত, জীর্ণ মানে হজম, সুসার মানে হলো সুযোগ, সুবিধা, সচ্ছলতা। কেমন? এরপরে আসছে গলাৎকরণ মানে গিলে ফেলা। তারপরে জজ মানে হচ্ছে বিচারক, সেটা আমরা সবাই বুঝি। আবহমান মানে হচ্ছে চিরকাল। এরপরে আছে সল্লাসে মানে আনন্দে। কেমন? আমরা মোটামুটি শব্দার্থগুলো এখানে পড়ে পেয়ে গেছি। কেমন? তাহলে আমরা আজকে মোটামুটি প্রমথ চৌধুরীর কি জানলাম, শিখতে পারলাম, সেটা হচ্ছে ওনার পরিচিতিটা আমরা শিখতে পারলাম, তার রচিত বই গ্রন্থসমূহ জানতে পারলাম। তিনি একটি সবুজ পত্রিকার একটা ভাষানীতি প্রবর্তন একটি পত্রিকা সেটা জানতে পারলাম, তার জন্মসাল জানতে পারলাম, কখন মৃত্যুবরণ করেন, তার ছদ্মনাম জানতে পারলাম। কেমন? উল্লেখযোগ্য যে বিষয়গুলো আমাদের সমসাময়িক পরীক্ষার সময়ে এসে থাকে সেগুলো আমরা কি করতে পারলাম মোটামুটি আজকে আয়ত্তে নিয়ে আসলাম। সেই সাথে এই বই সহপাঠীর জন্য যে যে নতুন নতুন শব্দগুলো আমাদের কাছে মনে হয়েছে সেগুলো আমরা তুলে ধরলাম তোমাদের কাছে। আশা করি তোমরা ক্লাসের সাথে বই মিক্স বইটা রেখে অবশ্যই কী করবে, ক্লাসগুলা শেষ করবে। তো সবাইকে আজকে এই পর্যন্ত। আমরা এই ক্লাসটা হয়তো অপেক্ষা করবে কোন দিন, কারণ আরও অন্যান্যদেরও ক্লাস নিতে হয় আসলে, তাদের ক্লাসগুলোর সাথে মিক্স করে দেখা যাবে এই ক্লাসটা বাকি অংশটা আরও একদিন আমি কি করছি প্রকাশ করছি। আজকে তাহলে এইটুকু। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের প্রিয় শিক্ষক জনাব ওসমান সাহেবের জন্য আবারও সবার কাছে দোয়া কামনা করে আমি তোমাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।